আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো, তোমরা সুস্থ আছো এবং তোমরা সোশ্যাল ডিস্টেন্স মেনে চলছো। এখন আমরা এই যে একটা লকডাউন, দীর্ঘদিন লকডাউনের মধ্যে আমরা চলছি, প্রায় 2 মাস হতে চললো। এখন কি অবস্থা দাঁড়িয়েছে, আমাদের বিভিন্ন স্কুল কলেজ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে পঠন পাঠন বন্ধ আছে। এই অবস্থায় তোমাদেরকে ক্লাসগুলো চালিয়ে যাওয়ার জন্য আমাদের কি বাঁকুড়া জেলা প্রশাসনের উদ্যোগে এবং বাঁকুড়া সমগ্র শিক্ষা মিশনের সহযোগিতায় যে অনলাইন ক্লাসের আয়োজন করা হয়েছে, এই জন্য আমরা বাঁকুড়ার যে সমগ্র শিক্ষা মিশন এবং বাঁকুড়া জেলা প্রশাসনকে আমি অশেষ ধন্যবাদ জানাই এবং এই কর্মকাণ্ডের সঙ্গে যে সকল ব্যক্তি যুক্ত আছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 12-এর কেমিস্ট্রির দ্বিতীয় অধ্যায়টি আলোচনা করব বা দ্বিতীয় অধ্যায় সম্বন্ধে আলোকপাত করছি। দ্বিতীয় অধ্যায় কি আছে? দ্রবণ। অ্যাকচুয়ালি দ্রবণের মধ্যে আমাদেরকে কি কি পড়তে হবে দেখি। দ্রবণ পড়তে গেলে প্রথমে আমরা দ্রবণ, দ্রাবক জানতে হবে। দ্রবণের প্রকারভেদ কি, দ্রবণের বৈশিষ্ট্য কি, দ্রবণের গাঢ়ত্ব নির্ণয়ের যে বিভিন্ন পদ্ধতি আছে, বাষ্প চাপ কি, আদর্শ অনাদর্শ দ্রবণ কি, দ্রবণের সংখ্যাগত ধর্ম বলতে কি বোঝো। সংখ্যাগত ধর্ম কি? দ্রবণে দ্রবীভূত এই যে পদার্থের ক্ষেত্রে যে সমস্ত ধর্মগুলো দ্রবণে দ্রবীভূত কণার অ্যাকচুয়ালি সংখ্যার উপর নির্ভর করে, দ্রবণে দ্রবীভূত কণার প্রকৃতির উপর নির্ভর করে না, সেটাকে সংখ্যাগত ধর্ম। এটা অ্যাকচুয়ালি তোমাদের কাছে নতুন টার্ম, এই জন্য বলে দিলাম। অ্যাকচুয়ালি প্রথমে আমরা বলি দ্রবণ কি, দ্রবণের উপাদান কি, দ্রবণের কনস্টিটিউয়েন্ট কি। অ্যাকচুয়ালি দ্রবণের দুটো পার্ট আছে। দ্রবণ কি কি নিয়ে গঠিত? দ্রবণ হচ্ছে দ্রাবক এবং দ্রাবক। অ্যাকচুয়ালি দ্রবণের মধ্যে দুটো পার্ট, যে দ্রাব এবং দ্রাবক থাকে। দ্রবণ সমান আমরা কি জানি? দ্রাবক প্লাস দ্রাবক। কিন্তু কোনটা দ্রাবক কোনটা দ্রাবক প্রথমে আমাদেরকে জানতে হবে। দ্রাবক কি? কোনো একটা দ্রবণে যেটা বেশি পরিমাণ থাকবে সেটাকে বলবো দ্রাবক, আর যেটা কম পরিমাণ থাকবে সেটাকে বলবো দ্রাবক। দেখো এখানে যদি আমি 80% একটা চিনির দ্রবণ, সেখানে 80% চিনির দ্রবণের মধ্যে যদি কি থাকে, আমাদের এখানে চিনির দ্রবণের মধ্যে যদি 80% চিনির দ্রবণের মধ্যে 80% চিনি থাকে আর 20% জল থাকে, তাহলে এখানে কি বলবো? এখানে দ্রাবক কোনটাকে বলবো? যেটা বেশি পরিমাণ থাকবে সেটাকে দ্রাবক বলবো, যেটা কম পরিমাণ থাকবে সেটাকে আমরা কি বলবো? যেটা কম পরিমাণ থাকবে সেটা দ্রাব, যেটা বেশি পরিমাণ থাকবে সেটাকে দ্রাবক বলছি। এখন দেখো আমার কাছে 70% একটা স্যানিটাইজার আছে। 70% কি? ডাব্লিউ, আমরা V/V ধরো, এখানে একটা ইথানলের দ্রবণ আছে। তাহলে সেখানে কোনটা দ্রাবক? যেটা বেশি পরিমাণ আছে সেটাকেই বলবো আমরা দ্রাবক, যেটা কম পরিমাণ আছে সেটা হচ্ছে দ্রাবক। তো এখন আমরা এছাড়াও আমরা একটা ইনফরমেশন দিতে পারি দ্রবণ সম্বন্ধে। দেখো একটা চিনির দ্রবণে কি কি আছে? চিনি আর জল। দ্রবণটা কি? তরল প্রকৃতি। তাহলে দ্রবণের যা প্রকৃতি, দ্রবণটা কি? তরল প্রকৃতি। ফিজিক্যাল স্টেট কি? তরল। সেই তরলটা কাজ ছিল দ্রাবকের মধ্যে, দুটোর মধ্যে কাজ তরল স্টেট বা লিকুইড স্টেটে ছিল, সেখানে জলটা। তাহলে জল এখানে কি বলবো? দ্রাবক। মানে অ্যাকচুয়ালি দ্রবণটার যে প্রকৃতি, সেই প্রকৃতিটা এই দুটো সাবস্টেন্সের মধ্যে যার প্রকৃতির সঙ্গে সেম হবে সেটাকেও আমরা দ্রাবক বলতে পারি। অ্যাকচুয়ালি দেখে নিতে পারো এখানে কোনো হার্ড অ্যান্ড ফাস্ট সেরকম কিছু রুল নেই যে কোনটা দ্রাব বা দ্রাবক বলা হবে। এনিওয়ে আমরা মেন আসল কথায় চলে যাই, যেটা হচ্ছে দ্রবণের গাঢ়ত্ব। দ্রবণের গাঢ়ত্ব নির্ণয়ের পদ্ধতি। অ্যাকচুয়ালি দ্রবণের গাঢ়ত্ব কি কি ইউনিটে এক্সপ্রেস করা হয়? ফার্স্ট অফ অল দেখো, একমাত্র হচ্ছে শতকরা মাত্রা। শতকরা মাত্রা জিনিসটা, শতকরা মাত্রা আমরা দেখো বিভিন্ন যে ওষুধ
বা সিরাপ যখন খাই, সিরাপের গায়ে দেখবে, খুব ভালো করে ওয়াচ করে দেখবে, সেখানে W/W লেখা আছে, পার্সেন্টেজ অফ W/W বা পার্সেন্টেজ অফ V/V লেখা আছে। এগুলোর মানে কি? সেই শতকরা মাত্রা শব্দের অর্থগুলো আগে বলে নিই। 1 নম্বরে বোঝাবো শতকরা মাত্রা। কোনো একটা দ্রবণে লেখা আছে ধরো 2% W/V, 1 নম্বরে বলছি W/V শতকরা মাত্রা। এখানে 2% W/V কি বলা আছে? ইউরিয়া সলিউশন বলা আছে। এটার অর্থ 2% W/V ইউরিয়া সলিউশন অর্থ কি? এই নিচের ভিটা কি রিপ্রেজেন্ট করে? ভিটা রিপ্রেজেন্ট করে যে দ্রবণ, এই নিচের পার্টটা দ্রবণ আর উপরের পার্টটা দ্রাবক। তাহলে ভি, এটা 2% W/V কি রিপ্রেজেন্ট করছে? যে 100 ml দ্রবণে 2 গ্রাম ইউরিয়া আছে। এটার অর্থ হচ্ছে 100 গ্রাম দ্রবণে 100 ml দ্রবণে 2 গ্রাম ইউরিয়া আছে। কারণ এখানে লক্ষ্য করে দেখো, এখানে ভি টার্ম আছে, ভলিউম ডিপেন্ডেন্ট। কিন্তু সেম ব্যাপারটাকেই যদি আমরা অন্যভাবে বলি যে 5% W/W ইউরিয়া সলিউশন, তাহলে শতকরা মাত্রা কিভাবে প্রকাশ করা যায়? দেখো, W/V, W/W। এখানে W/W কি রিপ্রেজেন্ট করছে? বারবার তোমাদেরকে বলেছি, এই ডাব্লুটা কি? এই ডাব্লুটা হচ্ছে দ্রবণ, আর উপরের ডাব্লুটা কি? দ্রাবক। তার মানে 5% মানে শতকরা। তাহলে এখানে এটা কি মিন করতে চাইছে? 100 গ্রাম দ্রবণে 5 গ্রাম ইউরিয়া আছে। তা 100 গ্রাম দ্রবণে, তো ভালো করে এটা পয়েন্ট আউট করবে, 100 গ্রাম দ্রবণে 5 গ্রাম ইউরিয়া আছে। এর মানে কিন্তু যদি শুধু জলের ওজন বলতে জানতে চাই, তাহলে কত বলবে? শুধু জলের ওজন বলবে 100 - 5, 95 বলবে অবভিয়াসলি। এখন তাহলে W/V হয়েছে, W/W হয়েছে। আরেকটা কনসেন্ট্রেশন টার্মের সঙ্গে পরিচয় করে নাও, সেটা হচ্ছে ধরে নাও 6% দিলাম V/V ইথানল সলিউশন, ইথানল এই দ্রবণ। এটা 6%, এগুলো সব দ্রবণগুলো কি জলীয় দ্রবণ, আগেই বলে নি। 6% V/V। এখানে কি বলা হচ্ছে? উপরেরটাও ভি, নিচেরটাও ভি। নিচের ভিটা তাহলে কি রিপ্রেজেন্ট করছে? অনেকবার বলেছি, নিচের ভিটা হচ্ছে দ্রবণ, উপরের ভিটা কি? উপরের ভিটা কি বলেছি? দ্রাবক। তাহলে এটা কি ইন্ডিকেট করছে? যদি টোটাল দ্রবণটা আয়তন 100 ml হয়, 100 ml হয়, তার মধ্যে ইথানল আছে 6 ml। ইউনিট যেন এখানে সেম হয়। এখানে কি ইউনিট? এটা ml হলে এটা গ্রাম হবে, সেম ইউনিট। এটা কি? গ্রাম হলে গ্রাম হবে, কেজি হলে কেজি হবে। তাহলে এটা একটা শতকরা মাত্রা। শতকরা মাত্রাতে আমরা প্রকাশ করতে পারি। দ্রবণের গাঢ়ত্বকে প্রকাশ করার জন্য শতকরা মাত্রা একটা হচ্ছে গাঢ়ত্ব নির্ণয়ের পদ্ধতি। এছাড়া নেক্সট পদ্ধতি আরো আছে, সেটা হচ্ছে মোলারিটি। এগুলো কিন্তু আমাদের কেমিস্ট্রি সাবজেক্টের মূল জায়গা। এই ধারণা স্বচ্ছ না থাকলে আমাদের কেমিক্যাল যে কোনো ক্যালকুলেশন প্রবলেম আমরা করতে পারবো না। তাহলে আমরা কি দেখি, মোলারিটি ব্যাপারটা সম্বন্ধে একটু মোলারিটিটা আগে করে নিই। মোলারিটি, এটা কি বলছি? মোলারিটি। মোলারিটি কি যদি আমরা ভালো বুঝতে পারি না, তাহলে আমাদের কিন্তু কোনো একটাও ম্যাথমেটিক্যাল প্রবলেম এখানে আটকে যাবে না। মোলারিটি কি ইন্ডিকেট করে? আচ্ছা, মোলারিটির কিছু ইউনিট আছে প্রথমে মনে হবে। আগে মোলারিটির আমরা ডেফিনেশনটা শুনি, কি বলছে মোলারিটি মানে কি বলতে বোঝায়? মোলারিটি বলতে বোঝায় প্রতি লিটার দ্রবণে দ্রাবের যত গ্রাম অণু দ্রবীভূত থাকে। এটার মানে হচ্ছে প্রতি লিটার দ্রবণে দ্রাবের যত গ্রাম অণু দ্রবীভূত থাকে। বিষয়টা কি? 1 লিটারে যত গ্রাম অণু বা গ্রাম মোল দ্রবীভূত থাকবে সেটাকে বলবো মোলারিটি। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এগুলোর দিকে নজর দেবে কিসে? দ্রবণে। কিসে? দ্রাবে।
তাহলে প্রতি লিটার দ্রবণে, এর মানে হচ্ছে দ্রবণটা যদি 1 লিটার হয় এবং তার মধ্যে যদি 1 গ্রাম অণু বা 1 মোল উপস্থিত থাকে, সেটাকে তার মোলারিটি কত? 1 হবে। কিন্তু মনে রাখবে দ্রবণটা 1 লিটার, মানে সলিউট প্লাস সলভেন্ট, দ্রাব এবং দ্রাবকের মিশ্রণটা 1 লিটার হবে। এটাকে যদি আমরা ম্যাথমেটিক্যালি এক্সপ্রেস করছি, এটাকে একটু আমি ফর্মুলাতে এক্সপ্রেস করি, তাহলে কি হবে দেখো। ধরে নিচ্ছি আমরা যে ভি লিটার দ্রবণ, দেখে নাও যে ভি লিটার দ্রবণে n মোল দ্রাব আছে। ভি লিটারে n মোল দ্রাব আছে। তাহলে অ্যাকর্ডিং টু ডেফিনেশন কি বলছে? প্রতি লিটার দ্রবণে কত গ্রাম অণু আছে? 1 লিটারে? 1 লিটারে কত আছে? n/v মোল দ্রাব আছে। তাহলে এটাই হচ্ছে ওর মোলারিটি। এনটাকে এবারে কি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি আমরা? এন মানে তোমরা সবাই পড়ে এসছো ক্লাস 9 এ, এন মানে W/m। তাহলে এটাকে বলতে পারি, এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? W/mv। তাহলে এখন আমরা মোলারিটি কি পেলাম? W/mv পেয়েছি। তাহলে মোলারিটিকে যদি আমরা একটা ফর্মুলাতে রিপ্রেজেন্ট করি, তাহলে W/mv পেতে পারি। সেটা কিন্তু দেখো আমরা যে ওর ফর্মুলা পেলাম আমরা নিজেরা বানিয়ে নিলাম। কোথা থেকে বানালাম? আমরা ডেফিনেশন থেকে। তাহলে আমাদের মনে রাখতে হবে ডেফিনেশনটা আমাদের একটু ছোট্ট করে ডেফিনেশন। তো এটা যদি মনে রাখি আমি সমস্ত প্রবলেম সলভ করতে পারি, তাহলে বেটার কি ডেফিনেশন মনে রাখা। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কি ডেফিনেশনটা ক্লিয়ার থাকে না বলেই এখানে প্রবলেম করতে অসুবিধা হয়। দেখো একটা আমি ছোট্ট প্রবলেম দিচ্ছি, যেটা মুখে মুখে তোমরা করে নিতে পারবে। 6% ধরো W/v ইউরিয়া দ্রবণের মোলারিটি নির্ণয় করো। আচ্ছা, তুমি যদি মনে করো যে স্যার এটা আমি ডেফিনেশন থেকে করে নেব, হ্যাঁ করতে পারো। 6% W/v এর মানে কি? এর মানে হচ্ছে 100 ml দ্রবণে 6 গ্রাম ইউরিয়া আছে। একটু আগেই তো দেখলে W/v কি রিপ্রেজেন্ট করে? 100 ml দ্রবণে 6 গ্রাম ইউরিয়া আছে। আর আগে আমার কি বার করতে হবে? কি দেওয়া আছে? দেওয়া আছে 100 ml সলিউশনে 6 গ্রাম ইউরিয়া আছে। আর আমাকে কি ডিটারমিনেশন করতে হবে? 1 লিটারে কত মোল ইউরিয়া আছে, এটা দেওয়া আছে, এটা বার করতে হবে। এখন 100 ml যদি 6 গ্রাম থাকে, তাহলে বলো 1 লিটারে কত? 1 লিটারে কত হবে? 60 গ্রাম। সবাই বলতে পারছো 100তে যদি 6 গ্রাম থাকে, 100 এ 6 গ্রাম থাকে, তাহলে 1 লিটারে কত? 60 গ্রাম। আচ্ছা 60 গ্রাম মানে কত মোল? ইউরিয়ার মোলার মাস 60, তার মানে 60/60 1। তাহলে কি দাঁড়ালো? মোলারিটি সমান। দেখো ডেফিনেশনটাকে শুধু আমি কিন্তু ফলো আপ করলাম। এবারে আমরা কি ডেফিনেশন থেকেই তো এই W/mv-টা পেলাম। কোথার থেকে? ডেফিনেশন থেকেই আমরা W/mv-টা পেয়েছি। তো আমাদের ইচ্ছা গেল যে স্যার আমরা ওইভাবেই করবো, যে মোলারিটি সমান W/mv বসিয়ে দাও। W এর ভ্যালু কত? 6, m এর ভ্যালু কত? 60, আর v এর ভ্যালু 6% মানে কি 100 ml। তাহলে একটা ভুল অ্যারাইজ করার সম্ভাবনা কিন্তু চলে এসছে। কি স্টুডেন্টরা অনেক সময় 100 বসিয়ে দেবে। কিন্তু দেখো ডেফিনেশনের সময় আমি কি বলেছিলাম? ভিটা কি ইউনিট? লিটার ইউনিট। কিন্তু তোমরা সেটা মনে নেই তোমাদের। তোমাদের কি মনে আছে? সূত্র মনে আছে W/mv। তাহলে ভি এর ইউনিট কি? ভিটা 100 ml বসবে না? বসবে না। এটা ভিটা লিটারে বসাতে হতো, 0.1 বসাতে হতো। তাহলে 0.1 বসালে দেখো কত আসছে? 1 আসছে। মিললো যেটা আমি ডেফিনেশন থেকে করেছিলাম। তাহলে ডেফিনেশন থেকে করলে কি হয়? মানে তোমার ভুলের সম্ভাবনা অনেক কম থাকে। এতে কি যদি সূত্রটা কিভাবে এসছে কমপ্লিট ডিসিশন মানে আইডিয়া থাকে, তাহলে অবশ্যই ভুল কিছু হবে না। কিন্তু মেন ভুলটা হয়ে যায় এই ভি এর ভ্যালুটা বসাতে। অ্যাকচুয়ালি মোলারিটি বিষয়টা আমরা বললাম। এরপরে মোলারিটি কি টেম্পারেচারের উপর ডিপেন্ড করবে? কনসেন্ট্রেশন টার্ম, কিন্তু মোলারিটি কি উষ্ণতার উপর নির্ভর করে না? করে না। তাই তো ভাবছো যে সত্যি সত্যি এটা করবে কি না? দেখো মোলারিটির যে ইকুয়েশন সেখানটা ভালো করে ফলো করো।
এখানে কি আছে, ভলিউম আছে। আচ্ছা ভলিউম কি, ভলিউম উষ্ণতা বাড়ালে ভলিউম বাড়বে, ভলিউম বাড়ছে কিন্তু ডাব্লুটা পরিবর্তন হবে না, পরিবর্তন হবে না। তাহলে ভিটা যদি বেড়ে যায়, হর বেড়ে গেছে, তাহলে টোটাল ভলিউমটা কি হবে, কমে যাবে। তাহলে মোলারিটি উষ্ণতার উপর নির্ভর করবে, কারণ মোলারিটির যে ফর্মুলা সেখানে আয়তনের একটা টার্ম আছে। যেমন সিম্পল একটা কথা ভাবো, যখন আমরা চা বানাচ্ছি বাড়িতে চা বানাচ্ছি, চিনি তো আমি ডেফিনেট অ্যামাউন্ট মিশিয়ে ফেলেছি, এখন যদি প্রচণ্ড গরম করে দিই, চাটা কি কিছুটা উঠে চলে আসলে ভলিউমটা বেড়ে যাচ্ছে। তো ভলিউমটা বেড়ে যাচ্ছে, তার মানে পার ইউনিট ভলিউমে কি হবে, চিনির পরিমাণ তো কমবেই, তাই কি হবে, কনসেন্ট্রেশন চেঞ্জ হবে। অতএব সিমিলারলি এখানেও একই রকম মোলারিটি কি, টেম্পারেচার ডিপেন্ডেন্ট। নেক্সট আমরা এরপরে আরেকটা খুব ইন্টারেস্টিং জায়গা তোমাদেরকে বলছি। দেখো তাহলে মোলারিটি খুব ইজি, কি মোলারিটি ডেফিনেশন মনে রাখবে, কি মনে রাখবে, প্রতি লিটারে কত মোল আছে। এটা আমরা যেভাবে হোক ওখানে পৌঁছে যেতে পারলেই আমরা প্রবলেমটা সলভ করতে পারছি। এরপরে অ্যানাদার কনসেন্ট্রেশন টার্ম মোলালিটি। কি জিনিস, মোলালিটি। মোলালিটি এটা কি, আমি বারবার বলছি ডেফিনেশন শুধু মনে রাখতে হবে। মোলালিটি হচ্ছে 1000 গ্রাম 1000 গ্রাম দ্রাবকে দ্রাবের যত গ্রাম অণু দ্রবীভূত থাকে। আচ্ছা 1000 গ্রাম দ্রাবকে যদি দ্রাবের 1 গ্রাম অণু থাকে দ্রবীভূত, তাহলে কি মোলারিটি বলবে 1, যদি 2 গ্রাম অণু থাকে তাহলে 2, যদি 0.1 থাকে তাহলে 0.1। তাই কোথায় নিয়ে যেতে হবে ভালো করে লক্ষ্য করে দেখো, কিসে বলা আছে, দ্রাবকে, দ্রবণে বলা নেই, সলভেন্টে বলা আছে। দ্রাবের যত গ্রাম অণু দ্রবীভূত থাকে, যত মানে এখানে সংখ্যা, তাহলে মোলারিটি অ্যাকচুয়ালি একটা সংখ্যা বিশেষ। তাহলে মোলারিটি কি 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, পয়েন্টে হতে পারে, তাহলে মোলারিটি কি একটা সংখ্যা বিশেষ, আর কিছু না। এবারে যদি কারোর মোলারিটি ধরো 2 বেরিয়েছে, 2 বেরিয়েছে, কিন্তু তখন লিখবে দ্রবণের গাঢ়ত্ব লিখবে, তখন 2 দিয়ে ব্র্যাকেটে ছোট m লিখতে হবে। এখানে আবার মোলারিটি যখন পড়িয়েছি সেই একই জিনিস, যখন মোলারিটি ধরো 2 বেরিয়েছে, ব্র্যাকেটে একটা ক্যাপিটাল M লিখতে হবে, কারণ দ্রবণের শুধু গাঢ়ত্ব লিখছো, দ্রবণের গাঢ়ত্ব শুধু 2, এটা কি 2 মোলার না নরমাল না কি, কিছু তো মিন করছে না। তাই মোলারিটি রিপ্রেজেন্ট করার জন্য আমরা কি ইউজ করি, একটা ছোট m ইউজ করি, আর মোলারিটি ইউজ করার জন্য বড় একটা ক্যাপিটাল M ইউজ করি। যাই হোক, এই যে মোলারিটির ডেফিনেশন বললাম, এখান থেকে আমরা ফর্মুলা বানাবো। ফর্মুলাটা কি করে বানাবো দেখো, যদি নিজে ফর্মুলা বানিয়ে নিতে পারি তাহলে আমাদেরকে কি আর ফর্মুলা মুখস্থ করতে হবে না। আর যেটা আজকে জানতে পারবো সেটা আমি 1 বছর পরেও যদি জিজ্ঞেস করি তাহলে আমাকে জিজ্ঞেস করলে আমি সে বলতে পারবো। আচ্ছা আমরা জানি একটা সলিউশনে কি থাকে, দ্রাবক থাকে আর দ্রাবক থাকে। ভালো করে দেখো, দ্রাবক আর দ্রাবক। দ্রাবককে রিপ্রেজেন্ট করতে গেলে দ্রাবকের ভর যদি বলি W1, দ্রাবকের মোলার মাস বলি M1, দ্রাবকের মোল সংখ্যা যদি বলি N1, দ্রাবকের মোল ফ্র্যাকশন বলি এটা। তাহলে দ্রাবক রিপ্রেজেন্ট করতে আমরা সবসময় কি ব্যবহার করছি, 1 ব্যবহার করছি। সিমিলারলি দ্রাবক যদি বলি সেটা ব্যবহার করতে কি করব, সব 2, M2 N2। তাহলে কি দ্রাবক, দ্রাবক যার প্রায়োরিটি বেশি দ্রাবকের, যার প্রায়োরিটি বেশি তাকে আমি 1 দিচ্ছি, আর যার কম তাকে 2 দিচ্ছি। এখানে W1 তাহলে কি রিপ্রেজেন্ট করবে, যদি বলি W1 কি, তুমি কি উত্তর দেবে যে W1 মানে স্যার দ্রাবকের ভর, কত গ্রাম দ্রাবক নিয়েছি। আবার যদি বলি তুমি N2, তুমি কি উত্তর দেবে, 2 মানেই তো স্যার বলা আছে দ্রাবক, তাই 2 যেহেতু ব্যবহার করছি তাহলে এটা কার মোল, দ্রাবের। তাহলে 1 আর 2 সেপারেট করে দিলাম। এইবারে দেখছি এই ডেফিনেশনের উপরে বেস করে আমরা একটা ফর্মুলা বানিয়ে নিচ্ছি। আচ্ছা দেখা যাক ফর্মুলাটা বানাচ্ছি। দেখো ফর্মুলা বানাতে গেলে কিভাবে ফর্মুলা বানাচ্ছি, বলছি ধরে নাও W1 গ্রাম দ্রাবকে
N2 মোল দ্রাবক আছে। আচ্ছা ঠিক আছে, W1 গ্রাম সলভেন্টে কত মোল আছে? N2 মোল। 1 2 এর ব্যাপারটা তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, কিন্তু আমার ডেফিনিশন কি বলেছে বলো? ডেফিনিশন কি বলেছে? ডেফিনিশন বলেছে 1 কেজি বা 1000 গ্রামে কত মোল আছে। সবাই পারবে, ক্লাস এখন 5 এর ছেলেও পারবে। W1 এ যদি N2 থাকে, একে কত থাকবে? বলবে স্যার N2 বাই W1। তারপরে বলবো 1000 এ কত থাকে? তখন কি বলবে স্যার N2 বাই W1 ইন্টু 1000। আচ্ছা, তাহলে কি আমি মোলালিটি পেয়ে গেছি? এটাকে একটু অন্যভাবে এক্সপ্রেস করছি। N মানে কি? তোমরা মোল মানে কি বোঝো? মোল শব্দের অর্থ N মানে W বাই M। কিন্তু N2 মানে কি? 2টা কি রিপ্রেজেন্ট করছে? 2টা রিপ্রেজেন্ট করছে দ্রাবক, মানে সলিউট। N2 এর জায়গায় কি বসাতে পারি? W2 বাই M2। তাহলে আরো এটাকে সিম্পলিফিকেশন করলে কি পেতে পারি? W2 বাই M2 নিচে W1 1000। তাহলে দেখে নাও, মোলালিটি কি পেলাম? মোলালিটি সমান W2 বাই M2 নিচে W1 উপরে 1000। এখন কি হতে পারে? কিছুদিন পরে এই কনসেপ্টগুলো কি হয়, কিছুদিন পেরিয়ে গেলে মনে হয় W2 ছিল না W1 ছিল, কি ছিল কনফিউজড হয়ে যায়। সোজা কথা একটা মনে রাখলেই চলবে যে ধরে নিচ্ছিলাম W1 এ N2 মোল আছে, 1000 এ কত আছে, সঙ্গে সঙ্গে ইকুয়েশন এস্টাবলিশড হয়ে যাবে। এখন এই রিলেটেড একটা প্রবলেম দিই, তার আগে তোমাদেরকে জিজ্ঞেস করে নিচ্ছি, এটা বলো টেম্পারেচার ডিপেন্ডেন্ট না টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট? উষ্ণতা সাপেক্ষ না উষ্ণতা নিরপেক্ষ? মোলালিটি নামক কনসেন্ট্রেশন টার্ম উষ্ণতার উপর নির্ভর করবে না করবে না? তোমরা ভাবছো, আচ্ছা এখানে বলো তো, এখানে কিছু এমন টার্ম আছে যেটা টেম্পারেচারের পরিবর্তনে পরিবর্তিত হয়? তুমি শরবত বানিয়েছো, চিনি মিশিয়েছো, উষ্ণতা বাড়ালে চিনির ভরটা কমে যাবে? কমবে না। আচ্ছা M2 চিনির কি আণবিক ওজন, মানে কেন সুগার, আণবিক ওজন কত? 342, এটাও চেঞ্জ হবে না। আবার তুমি শরবতের মধ্যে যে জলটা আছে, উষ্ণতা বাড়িয়ে দিলে একটু গরম করে দিলে তো মাস্ট চেঞ্জ হয়ে যাবে? হবে না। তাহলে এগুলো কেউই টেম্পারেচার যদি ডিপেন্ডেন্ট না হয়, তাহলে মোলালিটি কি উষ্ণতা নিরপেক্ষ। তাহলে তোমাদের একটা প্রশ্ন আছে, নিচের কোন কনসেন্ট্রেশন টার্মটি উষ্ণতা নিরপেক্ষ বা উষ্ণতার উপর নির্ভর করে না? এখানে কি দেখলাম? মোলালিটি। এটা তো আমরা নিজেরা বুঝতে পারবো যে আমি বলে দিচ্ছি মোলালিটি এই জন্য। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যে টার্মগুলো ইউজ হয়েছে, কেউ উষ্ণতা, কোনোটাই উষ্ণতার উপর নির্ভরশীল নয়, তাই মোলালিটিও উষ্ণতার উপর নির্ভরশীল হবে। এবারে এই সূত্রটা লেখা থাক, আমি এবারে কয়েকটা মোলালিটি রিলেটেড প্রবলেম সেট করছি। আচ্ছা দেখা যাক। ধরে নাও বললাম 200 গ্রাম জলে 6 গ্রাম ইউরিয়া দ্রবীভূত করা হলো। দ্রবণের মোলালিটি নির্ণয় করো। দেখো এই প্রশ্নটা যদি মনে করো যে স্যার আমি এটা 30 সেকেন্ডে পড়ে দেবো, আমি বলবো হ্যাঁ পারবে। কেন পারবে? তুমি ডেফিনেশন জানো। ডেফিনেশনে কি শিখেছো? 1 কেজিতে কত মোল আছে। আচ্ছা 200 গ্রামে কত গ্রাম আছে? 6 গ্রাম, 6 গ্রাম। তাহলে 1 কেজিতে কত আছে? বলো স্যার কত হবে? 5 টাইমস 30 গ্রাম। আচ্ছা 30 গ্রাম ইউরিয়া আছে কোথায়? 1 কেজি জলে, মানে 100,000 গ্রাম সলভেন্টে। তাহলে 1000 গ্রামে আছে 30 গ্রাম। আর তাহলে কত মোল? 30/60। ইউরিয়ার মোলার মাস কত? 60। 30/60 মানে হাফ। তাহলে হাফ অ্যান্সার আসবে। আরেকবার সিম্পল করে বলে দিচ্ছি, 200 এ 6 গ্রাম, 1 কেজিতে কত? 30 গ্রাম। 30 গ্রামে তো আমার দরকার নেই, আমি কি বলেছিলাম প্রতি কেজিতে কত মোল আছে। তাহলে 30 গ্রাম মানে কত মোল? 30/60 হাফ। অ্যান্সার কমপ্লিট। তুমি ইউনিটারি মেথডে করতে পারো। আরে বাবা, যে আমি ঐকিক নিয়মে করলাম ওইখান থেকেই তো এই সূত্রটা আমি ডিরাইভ করেছি। এবারে মিলিয়ে নাও যে হ্যাঁ সূত্রের সঙ্গে মিলছে কিনা। W2 কত? W2 6 গ্রাম। M2 কত? ইউরিয়া মোলার মাস 60। W1 কত?
200 উপরে 1000। এবারে মিলি না, তাহলে কি দাঁড়াচ্ছে 6 কেটে গেল হাফ। তাহলে কি দেখলাম যে ডেফিনেশনটা ম্যাটার। যদি ডেফিনেশন ঠিক জানি এগুলো তো ওখান থেকেই চলে আসবে, তাহলে এগুলোকে মুখস্থ রাখার কোনো দরকার নেই, শুধু মুখস্থ রাখবো ডেফিনেশন। এবারে প্রবলেম চেঞ্জ করছি, একটু ট্র্যাক চেঞ্জ করে দিচ্ছি প্রবলেমটা। এখন দেখো একটা প্রবলেম সেট করছি যেখানে বলছি 10% W/W ইউরিয়া দ্রবণের মোলালিটি নির্ণয় করো। এখন কি দেওয়া আছে, আবার বলি কি দেওয়া আছে। 10% W/W শব্দের অর্থ কি? এই ডাব্লুটা কি রিপ্রেজেন্ট করে বলেছিলাম? দ্রবণের ভর। তাহলে দ্রবণের মাস কত? তাহলে এটার মানেটা কি আগে লিখে নিই। 100 গ্রাম দ্রবণে কি আছে? 10 গ্রাম ইউরিয়া আছে। 10 গ্রাম ইউরিয়া আছে, এটি গিভেন। আর কি বার করতে হবে বলতো? বার করতে হবে 1000 গ্রাম দ্রাবকে কত মোল ইউরিয়া আছে, কত মোল ইউরিয়া আছে, এটি আমার টু বি ডিটারমাইন, এটা গিভেন। এখন দেখো বিপদে পড়ে গেছো তোমরা, এখানে দ্রবণ বলা আছে, এখানে দ্রাবক বলা আছে, চিন্তার কিছু নেই। 100 গ্রাম দ্রবণে 10 গ্রাম ইউরিয়া আছে, তাহলে দ্রাবক কত, জল কতটা, এখান থেকে তাহলে কি দ্রাবকের ওজন কত? 100 - 10 মানে 90 গ্রাম। তুমি পেয়ে গেছো কি? তার ওজন, দ্রাবকের ওজন। তাহলে এখানে আর কনভার্ট করতে অসুবিধা নেই। 90-তে আছে 10 গ্রাম, একে কত আর 1000-এ কত গ্রাম পেয়ে যাব, এবং গ্রাম থেকে মোলে কনভার্ট করার কোনো অসুবিধা নেই। তাহলে আমি এটা ডেফিনেশন থেকে করলাম। এবারে যদি তুমি ডেফিনেশন থেকে না করে ধরো সূত্র থেকে পড়তে যাও, সেখানে মোলালিটি সমান W2/M2, নিচে W1, উপরে 1000। অ্যাকচুয়ালি সূত্র আর যেটা ডেফিনেশন দুটো আলাদা জিনিস নয় তো, ওখান থেকেই তো এটা ডিরাইভ করেছি। W সমান 10 গ্রাম ইউরিয়া, মোলার মাস 60। হ্যাঁ, অনেকে ভুল করে কি করে W1টা 100 বসিয়ে দেয়, কিন্তু এখানে 100 বসবে না। কেন বসবে না? কারণ 100 তো দ্রবণের ওজন, কিন্তু আমার দরকার কি? দ্রাবকের ওজন। তাহলে দ্রাবকের ওজন কত বসবে? 90 × 1000। এটা হচ্ছে তাহলে আমরা দেখতে পাচ্ছি এই মোলালিটি এবং মোলারিটি ওরিয়েন্টেড যে প্রবলেমগুলো খুব সহজেই আমরা সলভ করে নিতে পারি। আর এই জায়গাটা যদি আমাদের খুব ক্লিয়ার কনসেপ্ট থাকে, তাহলে আমরা কি অলরেডি সলিউশন চ্যাপ্টারের 50% কাজ এগিয়ে যাবে। নেক্সট আমরা একটু ডিফিকাল্টিস লেভেলটা একটু বাড়াচ্ছি। কিভাবে করছি দেখো, এবারে ইন্টার কনভার্সন করছি মোলারিটি থেকে মোলালিটিতে। আচ্ছা, পরীক্ষায় পড়েছে 2 মোলার ইউরিয়া দ্রবণের মোলালিটি নির্ণয় করো। এমন একটা সিচুয়েশন আছে যেখানে মোলারিটি দেওয়া আছে, মোলার কনসেন্ট্রেশন দেওয়া আছে, তোমার কি মোলালিটি প্রয়োজন। কি করে করবে? ইন্টার কনভার্সন করতে হবে। কি করে করা যাবে এই প্রবলেমটা? যদি আমরা ম্যাথমেটিক্যাল যে এক্সপ্রেশন বা ফর্মুলা দেখি, সেটা কি একটা বিরাট বড় আকারের ফর্মুলা। সেটা কিন্তু কোথা থেকে আসবে? সেটা কিন্তু আমরা ডেফিনেশন থেকেই এস্টাবলিশ করব। তাহলে আমি যদি ডেফিনেশনটা ঠিকঠাক জানি, তাহলে আমার ফর্মুলার জায়গায় যাবো কেন? কারণ ফর্মুলায় দেখবে তখন M1, M2, M ডট অনেক টার্ম চলে আসবে, সেগুলো তখন মনে হবে তাই তো এগুলো M1 ছিল না M2 ছিল। দেখো আমি কীভাবে প্রবলেমটা সলভ করছি। এখানে কি দেওয়া আছে? ডেনসিটি অবশ্যই দেওয়া থাকবে। ডেনসিটি অফ সলিউশন 1.32
গ্রাম পার সিসি দেওয়া আছে। এখন বিষয়বস্তুটা হচ্ছে কি দেওয়া আছে, দেওয়া আছে 2 মোলার ইউরিয়া সলিউশন শব্দের অর্থ কি, 1000 ml দ্রবণে 2 মোল ইউরিয়া আছে, এটি দেওয়া আছে, এটি গিভেন। আর টু বি ডিটারমাইন্ড কি, যেটা নির্ণয় করতে হবে 1000 গ্রাম দ্রাবকে কত মোল ইউরিয়া আছে, এটা আমাদের কি আছে ডিটারমাইন করতে হবে। আগে বুঝতে হবে আমাকে কি দেওয়া আছে আর কি বার করতে হবে। 2 মোলার ইউরিয়া সলিউশন মানে কি, 1 লিটারে 2 মোল আছে, তাহলে 1000 ml দ্রবণে, এই প্রত্যেকটা কিন্তু মিনিংফুল, 1000 ml দ্রবণে 2 মোল আছে, কিন্তু যেটা ডিটারমাইন করতে হবে কি বলতো 1000 গ্রাম দ্রাবক। তাহলে তুমি যদি দ্রাবকের মাসটাই না বার করতে পারো তাহলে অঙ্কটা করবে কি করে। আচ্ছা, আমি দ্রবণ থেকে, দ্রবণের আয়তন আছে, আয়তন থেকে দ্রবণের ওজনটাতে নিয়ে যাওয়ার জন্য আমাকে একটা ইনফরমেশন কিন্তু এখানে দেওয়া আছে, দেখে বুঝতে পারছো, দেখে সবাই বুঝতে পারছো, হ্যাঁ কি ইনফরমেশন দেওয়া আছে, ডেনসিটি। তাহলে ডেনসিটি যদি দেওয়া থাকে 1.32 গ্রাম পার সিসি, তাহলে 1 লিটারের ওজন কত হবে, এত গ্রাম। আচ্ছা, এটা কার ওজন পেলাম, দ্রবণের ওজন, কি করলাম ডেনসিটি দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, আমরা জানি ডি সমান এম বাই ভি, আমরা তাহলে কি এম সমান ডিভি, তাহলে 1320 পেলাম। তো এখন এটা কার ওজন, সেই দ্রবণের ওজন, দ্রবণের আয়তন বলেছিলাম, তাহলে এটা দ্রবণের ওজন। 2 মোল ইউরিয়া আছে শব্দের অর্থ কি, 2 মোল ইউরিয়া মানে কি, ইউরিয়ার মোলার মাস কত 60, তাহলে 2 মোল মানে 120 গ্রাম। আচ্ছা, কাজ অনেক এগিয়ে গেছে আমাদের, আর আমি এমন একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সেট করেছি তোমাদের জন্য, যেটা কি এটা উইদাউট ক্যালকুলেটরের উপর, ক্যালকুলেটর দরকার নেই, দেখো মুখে মুখে প্রবলেমটা সলভ করে দেওয়া হবে। এখানে কি দ্রবণের ওজন 1320, 2 মোল ইউরিয়া আছে তার জন্য 120। আচ্ছা, শুধু জল আছে কত, শুধু জল আছে কত 1320 মাইনাস 120 1200। আমাকে কি করতে হবে 1000 গ্রাম দ্রাবকে কত মোল আছে, দেখো কিরকম করছি। 1200 গ্রাম জলে ইউরিয়া আছে, ইউরিয়া আছে কত আছে, ইউরিয়াটা তো চেঞ্জ হয়ে যায়নি, ইউরিয়াটা কি আছে সেই 2 মোলই আছে, ইউরিয়া আছে 2 মোল। আর বার করতে হবে কি সেই 1000 এ কত, 1000 1000 কথা 2000/1200, অ্যাকচুয়ালি তার মানে কি হচ্ছে, অ্যাকচুয়ালি 4 5 এ 20 5 এর 3 1.66 বেরিয়েছে। তার আলটিমেট দেখো এই প্রবলেমটা তোমরা অনেকেই আর কি এন্ট্রান্সের জন্য প্রিপারেশন নিচ্ছ, শুধু এইচএস ছাড়াও আমাদের একটা বদ্ধ ধারণা হয়ে যায় শুধুমাত্র এইচএসের প্রিপারেশন আলাদা, জয়েন্টের প্রিপারেশন খুব কঠিন, ব্যাপারটা সেরকম না। দেখো মোলারিটি থেকে মোলারিটিতে আমি ট্রান্সফরমেশন করছি, এটা কি একটা বিরাট বড় ইকুয়েশন টুয়েশন মনে রাখবে, পরীক্ষার হলে ভুলে গেলে বা ইকুয়েশনে পড়ালে কি তুমি মেন্টালি আর কিছু করতে পারবে না, ওই ইকুয়েশনটা ছাড়া তুমি আর কোনো কাজ করতে পারবে না। এখানে দেখো আমি আমার ব্রেনকে কাজে লাগাচ্ছি, শুধুমাত্র ক্যালকুলেশন কি করছি, জাস্ট একটা ক্ষুদ্র অংশ ক্যালকুলেশন করছি। ডেনসিটি দেওয়া আছে 2 মোলার ইউরিয়া সলিউশন মানে 1000 ml দ্রবণে 2 মোল আছে, 1000 ml দ্রবণ মানে কত গ্রাম, সেটা 1.32 এর সঙ্গে কি 1000 গুণ করলে 1320 গ্রাম। আচ্ছা 1320 গ্রাম কি আছে দ্রবণটার ওজন, তো ইউরিয়া সেই 2 মোলই আছে, তাহলে ইউরিয়ার ওজন কত 120, তাহলে শুধু জল কত, শুধু জল 1200, 1320 মাইনাস 120 1200, তার 1200 গ্রাম জলে আছে ইউরিয়া 2 মোল, একে কত 1000 এ কত 2000/1200, দ্যাট মিন্স 5/3, 5/3 মানে 1.66 ইজিলি হয়ে যাবে, এটা উইদিন 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে অ্যান্সার হয়ে যাবে। তাহলে এটা কিছু কঠিন প্রবলেম, কিন্তু এটা যখনই তুমি ওই ডেফিনেশনের পরিবর্তে তুমি যখন গুরুত্ব দেবে শুধুমাত্র ফর্মুলাটা, আমাকে ফর্মুলা মুখস্থ করতে হবে, ফর্মুলা ছাড়া কিছু করা যাবে না, তখন কিন্তু এই কনসেপ্টটাই তোমার ক্লিয়ার থাকবে না। আর এটা কি আমি শুধুমাত্র দেখো মোলারিটির দুটো ডেফিনেশনকে কিন্তু খুব গুরুত্ব দিয়ে মনে রেখেছি, সেখানে দ্রাবক না দ্রাবক এই জায়গাগুলো কিন্তু খুব গুরুত্ব দিয়ে মনে রাখতে হবে। তাহলে দেখা গেল আমাদের কোনো কিছু সূত্র দরকার নেই, কোনো ম্যাথমেটিক্যাল ফর্মুলা দরকার নেই, আমি শুধুমাত্র যেটা জানি সেটা শুধু ইমপ্লিমেন্ট করলাম। নেক্সট
এরপর অ্যানাদার একটা কনসেন্ট্রেশন টার্মের ধারণা দিচ্ছি তোমাদেরকে। দেখো এরকম প্রচুর প্রবলেম পাবে যেখানে মোলারিটি দেওয়া আছে কিন্তু তোমাকে বসাতে হবে মোলারিটি, আবার কিছু কিছু আছে মোলারিটি দেওয়া আছে বসাতে হবে মোলারিটি। কি করবে? তোমাকে ইন্টার কনভার্সন করতে হবে। তো ইন্টার কনভার্সন খুব ডিফিকাল্ট নয়, কিন্তু এখানেই দেখা যাচ্ছে। নেক্সট আরেকটা কনসেন্ট্রেশন টার্ম বলি, যেটা হচ্ছে মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশ কি জিনিস? এটা আমরা কিসে পড়েছি? এটা ক্লাস 11-এ গ্যাস চ্যাপ্টারে পড়েছি। গ্যাসের ক্ষেত্রে মোল ভগ্নাংশের প্রচুর প্রবলেমও পড়েছি। সেখানে কি বলা আছে? এখানে আমি সলিউশন দিয়ে বোঝাচ্ছি। ধরো একটা এ আর বি এর মিক্সচার, এ প্লাস বি তার মিক্সচার, একটা সলভেন্ট একটা সলিউট। এখানে এ আছে Na মোল, বি আছে Nb মোল। ওকে, তাহলে এখানে মোট টোটাল মোল কত? টোটাল মোল হচ্ছে Na প্লাস। তাহলে এর মোল ফ্র্যাকশন কত? এর মোল ফ্র্যাকশন হচ্ছে নিজের মোল বাই টোটাল মোল। বি এর মোল ফ্র্যাকশন কত? এবারে যদি সলিউট আর সলভেন্টের ব্যাপার চলে আসে তখন 1 2 চলে আসবে। তখন N1 মানে কার মোল? দ্রাবক। N2 মানে কি? দ্রাবক। এখানে এবি বলেছি বলে এভাবে লিখলাম। আচ্ছা, মোল ফ্র্যাকশনের যোগফল কত হবে? 1, কারণ এটা ফ্র্যাকশন, ফ্র্যাকশনের যোগগুলো কি হয়? 1। দেখো আমরা সেই ছোটবেলায় বাসের অঙ্ক করেছি না, তাদের বাসটা ছোটই হোক তার বড়ই হোক, বাসটি ধরি 1 অংশ। তাহলে আলটিমেটলি আমাদের এই যাই হোক এই মোল ফ্র্যাকশনের ব্যাপারটাও কি ফ্র্যাকশন, ফ্র্যাকশনগুলোর আলটিমেট টোটাল কত? 1। তাহলে এখানে টোটাল মোল ফ্র্যাকশন তোমরা হয়তো অনেকেই জানো, তাও এবার মোল ফ্র্যাকশনটা কেন বললাম? যে আমি এখন মোল ফ্র্যাকশন জেনেছি কিন্তু এটার জন্য আমি বলছি না, আমি বলছি তোমাকে মোলারিটি দেওয়া আছে, চলো মোল ফ্র্যাকশন বার করি, দেখি পারি কিনা। মোলারিটি দিয়েছি, মোল ফ্র্যাকশন বার করতে হবে আমাদের, চলো দেখা যাক। বলা আছে 2 মোলার গ্লুকোজ সলিউশন দিয়ে দিচ্ছি, অনেকক্ষণ ইউরিয়া দিলাম তাই না? 2 মোলার গ্লুকোজ দ্রবণের ক্ষেত্রে গ্লুকোজের মোল ভগ্নাংশ নির্ণয় কর। আচ্ছা, এমন অনেক প্রবলেম পাবে যে এটা কি মোলারিটি দেওয়া আছে কিন্তু দরকার আছে মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশ মানে কি? নিজের মোল বাই টোটাল। আগে আবার সেই ডেফিনেশনের কথার দিকে কিন্তু আমি গুরুত্ব দিচ্ছি। 2 মোলার গ্লুকোজ সলিউশন। 2 মোলারের ডেফিনেশন কি ছিল? যে জল আছে, লিখি জল আর গ্লুকোজ, ঠিক আছে? জল আর গ্লুকোজকে পাশাপাশি লিখলাম। ডেফিনেশন কি বলছে? জল আছে কত গ্রাম? 1000 গ্রাম। গ্লুকোজ আছে কত? কিন্তু আমরা গ্লুকোজের মোল ভগ্নাংশ পাওয়া মানে কি? গ্লুকোজের মোল বাই টোটাল মোল। আচ্ছা, টোটাল মোল পেতে গেলে এ তো মোল দেওয়া আছে, এর মোলটা কত? এর মোলটা কি গ্রাম থেকে মোল করতে গেলে কোনো কিছু অসুবিধা নেই, 18 দিয়ে ডিভাইড করে দিলাম। 18 দিয়ে যদি ডিভাইড করে দিই তাহলে কি পাবো? 55.5। তাহলে দেখো এখন আমাদের কিন্তু ব্যাপারটা খুব সহজ হয়ে গেছে। জল কত আছে? 55.5 মোল। গ্লুকোজ কত আছে? 2 মোল। টোটাল মোল কত? 57.5। তাহলে মোল ফ্র্যাকশন কত গ্লুকোজের? নিজের মোল বাই টোটাল। তাহলে আমি কি আমার কিন্তু একটা জায়গার উপরে আমি কিন্তু গুরুত্ব দিয়েছি কি? মোলার গাঢ়ত্ব বলতে কি বোঝায় ওইটা জানি মানে আমি এটা করে নিতে পারছি। এই ডেফিনেশন অনুযায়ী জল আছে 1000 গ্রাম, তাহলে 1000/18 মানে 55.5 গ্লুকোজের মোলটা পেয়ে গেছি। এবারে গ্লুকোজের ক্ষেত্রে এর যদি মোল ফ্র্যাকশন বার করতে চাই, মোল ফ্র্যাকশন অফ গ্লুকোজ যখন করব নিজের মোল ক্যালকুলেশন করে নিতে পারবো, ঠিক আছে? যদি এটা এমনি উইদাউট ক্যালকুলেটরে করা যায় সেক্ষেত্রেও করতে পারবো। 2^57.5 হবে। 2^57.5 করলে আমরা এখানে অ্যাপ্রক্সিমেট অ্যান্সার করে অ্যান্সারের সঙ্গে আমরা চেক করে নিলেই হয়ে যায়। এখানে অ্যাপ্রক্সিমেট অ্যান্সার বার করে নিতে হয়, দিয়ে অপশনের সঙ্গে চেক করে দিই। আর আদারওয়াইজ বোর্ড এক্সামের ক্ষেত্রে তো আমরা কি করি? ক্যালকুলেটর থাকি, ক্যালকুলেটর ব্যবহার করতে পারি। এ গেল আমাদের
মোলালিটি থেকে মোল ফ্র্যাকশনে গেছি, মোলালিটি থেকে মোলালিটিতে গেছি। এরপরে একটু অন্যভাবে আমরা একটা প্রবলেম তোমাদের কাছে তুলে ধরছি। ধরো এরকম দেওয়া আছে 6% W/W একটা ইউরিয়া সলিউশন। এর কি চেয়েছে? এই সলিউশনটা চেয়েছে মোলারিটি চেয়েছে। আচ্ছা, আবার সেই ঘুরে আসি, কি দেওয়া আছে? দেওয়া আছে 6% W/W। এটার অর্থই হচ্ছে দ্রবণের ওজন 1000 গ্রাম দ্রবণে। এই যে এগুলো খুব গুরুত্বপূর্ণ। দ্রবণ মানে কি? সলিউট প্লাস সলভেন্ট একসঙ্গে। 1000 গ্রাম দ্রবণে ইউরিয়া আছে কত? ইউরিয়া আছে 6 গ্রাম। তাহলে দেখো, কিন্তু আমার মোলারিটি মানে কি? 1 লিটার দ্রবণে করা যাবে না, ইনসাফিসিয়েন্ট। কিছু একটা টার্ম দেওয়া নেই এখানে। এই যা ইনফরমেশন যা আছে এর উপরে বেস করে করা যাবে না। তাহলে এই মোলারিটি বার করতে গেলে এমন একটা কিছু এখানে নেই যেটা তোমাদেরকে দিতে হবে, না হলে প্রবলেমটা সলভ করা যাবে। কি দিতে হবে? সলিউশনের কি আছে? ওয়েট দেওয়া আছে, কিন্তু আমার মোলারিটি কি? ভলিউম রিলেটেড। মোলারিটির ডেফিনেশন হচ্ছে প্রতি লিটার দ্রবণে কত মোল আছে। তাহলে দ্রবণের আগে এই 100 গ্রাম দ্রবণের কি চাই? আয়তন চাই। ধরে নাও ডেনসিটি 1.25 গ্রাম পার সিসি দিলাম। এটা ইচ্ছে করে 1.25 গ্রাম পার সিসি দিলাম, ক্যালকুলেশন সুবিধা হবে। 1000 গ্রাম, ডি সমান m/v, v সমান m/d। আচ্ছা, 1000/1.25 মানে কত? এটা 80 ml হলো। তার কি যেটা দরকার ছিল আমরা আয়তনে কনভার্ট করা। তাহলে আমরা দ্রবণের আয়তন পেয়ে গেছি, আর কোনো টেনশন নেই। 80 ml দ্রবণে ওই ইউরিয়া কত আছে? সেই 6 গ্রামই আছে। এর মানে হচ্ছে 80 ml দ্রবণে ইউরিয়া আছে 6 গ্রাম। আচ্ছা, এবারে আমার দরকার কি? 1 লিটারে কত মোল। আর তো কোনো অসুবিধা নেই, গ্রামটাকে মোলে আগেই করে নিতেও পারো। গ্রামটাকে যদি মোলে করে নিলাম, 80/6/60 মানে 0.1। 80 তে আছে 0.1, 1000 ml এ কত আছে? তাহলে আমরা দেখো, যেরকম সিচুয়েশন থাক না কেন, আমরা W/W তে W/V হোক, আবার মোলারিটি, মোল ফ্র্যাকশন, যে কোনো ধরনের কনসেন্ট্রেশন টার্ম দিক না কেন, তাহলে সবগুলোই কিন্তু আমরা ইন্টার কনভার্ট করতে পারবো এবং যে কোনো সময় যে কোনো প্রবলেম সলভ করে নিতে পারছি। এরপরে নেক্সট আমরা যে বিষয়টা আলোকপাত করব সেটা হচ্ছে ভেপার প্রেসার। ভেপার প্রেসার কি জিনিস? ভেপার প্রেসার, বাষ্প চাপ। অ্যাকচুয়ালি বাষ্প চাপ জিনিসটা কি আগে আমরা জেনে। মনে করো একটা ক্লোজড কন্টেনার নিচ্ছি। আচ্ছা, ক্লোজড কন্টেনার নিলাম, সেখানে একটা পিস্টন টাইপের লাগানো আছে, ঠিক আছে? এটা একটা ক্লোজড কন্টেনার নিচ্ছি। এই ক্লোজড কন্টেনারে কি আছে? কিছুটা জল রেখে দিয়ে আছে, কিছুটা জলও বলতে পারো, কোন একটা সলভেন্ট, লিকুইড, পিওর সাবস্টেন্স রাখা আছে, লিকুইড স্টেটে আছে। ধরে নাও জল রাখা আছে। এখন ইনিশিয়ালি কি ঘটবে? যেহেতু ক্লোজড কন্টেনার, এখানে কি নেই? বাষ্প নেই। প্রথমে কি হবে? ভেপারাইজেশন স্টার্ট হবে। প্রথমে উপরতল থেকে ভেপারাইজেশন স্টার্ট হয়ে গেছে, ভেপারাইজেশনের রেট শুরু হবে। একটা সময় আসবে ভেপারাইজেশনের সঙ্গে সঙ্গে কি হবে? কনডেনসেশন স্টার্ট। তাহলে কনডেনসেশন স্টার্ট হয়ে গেছে, যেহেতু ক্লোজড কন্টেনার, ভেপারাইজেশন অ্যাজ ওয়েল এজ কনডেনসেশন, এরপরে কি দুটোই কি করবে? এক্সিস্ট করবে।
এমন একটা সময় আসবে রেট অফ ভেপারাইজেশন আর রেট অফ কনডেনসেশন দুটো ইকুইলিব্রিয়াম স্টেটে চলে যাবে। ইকুইলিব্রিয়াম স্টেটে গেছে, তাহলে H2O লিকুইড কি হবে, H2O ধরো গ্যাস, এটা কি দুটো সাম্যাবস্থা, ইকুইলিব্রিয়াম স্টেটে পৌঁছে গেছে দুটো। এখন এই সাম্য অবস্থায় কি হবে, এই যে তরলের উপর তলে যে বাষ্প থাকবে সেই বাষ্পটা কি করবে, চাপ দেবে, তাহলে সেই চাপটাকে আমরা কি বলবো, বাষ্পচাপ। এত সহজে কিন্তু বাষ্পচাপের ডেফিনিশন বলা যাবে না। তাহলে কোনো একটা তরল আর তার উপর তলের বাষ্প যখন ইকুইলিব্রিয়ামে থাকবে তখন বাষ্প কর্তৃক প্রদত্ত চাপকে বাষ্পচাপ বলে। আর প্রেসার এক্সার্টেড বাই দ্য ভেপার বাই লিকুইড এন্ড ভেপার ইন ইকুইলিব্রিয়াম স্টেট। পরিষ্কার কিন্তু হলো, কারণ ভেপার প্রেসার টেম্পারেচার ডিপেন্ডেন্ট। যদি আমরা হিট দিয়ে দিই বা বেশি টেম্পারেচার থাকলে মলিকুলগুলোর ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন কমবে, বেশি ভেপার তৈরি হবে, বেশি চাপ দেবে। তাহলে যদি ভেপার প্রেসার টেম্পারেচার ডিপেন্ডেন্ট হয়, তাহলে ভেপার প্রেসার কথাটা বলতে গেলে আমাদের উষ্ণতার উল্লেখ রাখতে হবে। তাহলে কি ডেফিনেশন করতে গেলে ভেপার প্রেসার ডেফিনেশন বলতে গেলে কি বলতে হবে, স্থির উষ্ণতায় কি কোনো একটা আবদ্ধ পাত্রে, এটা কি ক্লোজ কন্টেনার, আবদ্ধ পাত্রে কি হবে, তরল, এবং তার উপরিতলে যে বাষ্প থাকে কিরকম ফর্মে থাকতে হবে, ইকুইলিব্রিয়াম স্টেটে থাকতে হবে। এই অবস্থায় বাষ্প কর্তৃক যে প্রদত্ত চাপ সেটাকেই বলবো আমরা বাষ্পচাপ বা ভেপার প্রেসার। তাহলে কি এরপরে তলে যে বাষ্পটা আছে ভেপার প্রেসার। এবারে ভেপার প্রেসার কি কি বিষয়ের উপরে ডিপেন্ড করবে এবার জেনে নিই। ভেপার প্রেসার একবার ডিপেন্ড করবে কি, তরলের প্রকৃতি, নেচার অফ দা লিকুইড। এক নম্বর হচ্ছে তরলের প্রকৃতি, তরলের প্রকৃতির উপর ভেপার প্রেসার ডিপেন্ড করবে। 2 নাম্বার কিসের উপরে ডিপেন্ড করবে, উষ্ণতা। দুটো কথা একটু ডিটেইলস একটু বলে দিচ্ছি তোমাদেরকে সবগুলো। তরলের প্রকৃতি, আচ্ছা তরলের মধ্যে যদি ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনটা কম হয়, তরলটার মধ্যে যদি ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন কম হয় কি হবে, আমরা রুমে সবাই আছি, রুমে কি সবার প্রতি একটা ভালো আকর্ষণ আছে, ভালো একটা বাইন্ডিংস আছে, কিন্তু সেই বাইন্ডিংসটা যদি না থাকে তখন মনে হবে বাইরে ঘুরি, বাইরে ঢুকি, বাইরে থেকে বাইরে যাওয়া আসা করতে থাকবো, সবাই বাইরে বেরোবো। তাহলে এই বাইরে যেটা সেটাই তো কোর, এই বাইরে আমাদেরকে পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। কিন্তু আমাদের যদি মধ্যে ইন্টারেকশনটা খুব কংক্রিট হয়, তাহলে আমরা কি মনে করে এটা ঘর এটা বাইরে, তাহলে আমরা কি ঘরেই থাকবো সবাই। তাহলে এই বাইরে আমাদের পাওয়ার সম্ভাবনাটা কিন্তু কমে যাচ্ছে। তাহলে কি বুঝলাম, তরলের প্রকৃতি, তরলের মলিকুলগুলোর মধ্যে যদি ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন যত বেশি হবে তত কি হবে, কম পরিমাণে ভেপার তৈরি হবে। তার মানে ভেপার প্রেসার। যেমন একটা জিনিস দেখো, তোমরা সবাই জানো আইসোমেরিক কম্পাউন্ড C2H6O, এটা কি C2H5OH, ইথানল আর ডাইমিথাইল ইথার, এরা কি, এরা আইসোমেরিক কম্পাউন্ড, সেম মলিকুলার ফর্মুলা, দুটোরই মোলার মাস সেম। এখন দেখা যাক এই দুটোর মধ্যে দেখো মোলার মাস দুটো সেম, কিন্তু কার ভেপার প্রেসার বেশি হবে, কোন ক্ষেত্রে বেশি পরিমাণে ভেপার তৈরি হবে, যদি জিজ্ঞেস করি তোমাদেরকে তোমরা কি অ্যান্সার দেবে? তাহলে প্রথমে তোমাদের মনে হবে তাই তো, ফোর্স অফ অ্যাট্রাকশন কার বেশি হতে পারে, ইথানল না ডাইমিথাইল ইথার, এক আইসোমেরিক কম্পাউন্ড সেম মোলার মাস। কি মনে আসবে, একটা ঘটনা হতে পারে এর OH গ্রুপ থাকার জন্য হাইড্রোজেন বন্ড ফর্মেশন করবে। তা হাইড্রোজেন বন্ড ফর্মেশন মানে একটা ভালো সুসম্পর্ক, আকর্ষণ বল। তাহলে আকর্ষণ বল যত বাড়বে কি হবে, তত ভেপারাইজ কম হবে। তাহলে ভেপার প্রেসার ইথানলের কম, তার তুলনায় ডাইমিথাইল ইথারের তুলনায় কেন কম হবে, এর মধ্যে ইথানল মলিকুলগুলোর মধ্যে ইন্টারমলিকুলার একটা ফোর্স অফ অ্যাট্রাকশন আছে, সেটা কি হাইড্রোজেন বন্ডের দ্বারা। তাহলে অ্যাট্রাকশন যত বেশি হবে কম পরিমাণ ভেপার তৈরি হবে। তাহলে আমরা দেখতে পেলাম ভেপার প্রেসার তরলের প্রকৃতির উপর নির্ভর করে। আরো প্রচুর এক্সাম্পল আছে, আমি জাস্ট একটা ছোট এক্সাম্পল দিয়ে বললাম। এরপরে নেক্সট হচ্ছে উষ্ণতা। উষ্ণতার উপর কি ভেপার প্রেসার নির্ভর করবে, দেখে নি উষ্ণতার উপর নির্ভর করে কিনা। উষ্ণতা বাড়ালে কিন্তু ভেপার প্রেসার বাড়বে। কেন বাড়বে,
উষ্ণতা বাড়িয়ে দিলে কি হবে, মলিকুলগুলোর কাইনেটিক এনার্জি বেড়ে যাবে। কাইনেটিক এনার্জি বেড়ে গেলে কি হবে, তাদের মধ্যে যেমন ঘরে আমরা সবাই বসে আছি, এখানের মধ্যে যদি একটা কি করা হয়, একটা লঙ্কা জ্বালিয়ে ধোয়া দিয়ে দেওয়া হয়, তাহলে কি হবে, প্রচুর একটা কি হবে এরকম সিচুয়েশন, বা সব পাখা টাকা বন্ধ করে দিয়ে এখানে কি গরম, এটাই একটা তোমার রুম হিটার চালিয়ে দেওয়া হয়, এই গরমের মধ্যে টেম্পারেচার বেড়ে গেলে কি হবে, আমরা চুপচাপ বসে থাকবো না, তখন কি করবো, একবার বাইরে যাবো। মানে আমাদের সজাগতা নিজেদের মধ্যে যে ইন্টারেকশনটা কমে যাবে, অ্যাট্রাকশন কমে যাবে, কাইনেটিক এনার্জি বেড়ে যাবে, তার মানে আমরা এই যেমন বেরিয়ে যাচ্ছি বাইরে, এখানেও সেরকম মলিকুলগুলো চলবে। তার মানে আমরা কি দেখছি, ভেপার প্রেসার বেড়ে যাবে। এবার ভেপার প্রেসারের সঙ্গে দেখো আবার বয়েলিং পয়েন্টের একটা খুব ভালো সম্পর্ক আছে। ভেপার প্রেসার ভার্সেস বয়েলিং পয়েন্টের একটা সম্পর্ক এখানে একটু টাচ করে দিচ্ছি। কখন একটা লিকুইড বয়েল করে জানো, যখন ভেপার প্রেসারটা অ্যাটমসফিয়ারিক প্রেসারের সঙ্গে সমান হয়ে যাবে, তখন লিকুইডটা কিন্তু বয়েল করতে শুরু করবে। মনে করো এটা হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসার, মানে 1 অ্যাটমসফিয়ার 760 মিমি। তুমি কি করেছো, এটা হচ্ছে ধরো ইথানল C2H5OH, এটা হচ্ছে CH3OCH3। দেখো ভেপার প্রেসার কার বেশি, ভেপার প্রেসার অ্যাকচুয়ালি যেটা আমরা বলবো উল্টো লেখা আছে, ঠিক আছে, এটা CH3OCH3টা উপরে হবে আর ইথানলটা নিচে হবে। এখন যদি আমি টেম্পারেচার বাড়াই তাহলে কি হবে, ভেপার প্রেসার বাড়ছে, ভেপার প্রেসার বাড়ছে 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 বাড়ছে। এই টেম্পারেচারে কোন টেম্পারেচার বয়েল করলো, এইটা হচ্ছে ডাই মিথাইল ইথারের নরমাল বয়েলিং পয়েন্ট। এর বেলায় কি হবে, এটা এর বয়েলিং পয়েন্ট, এটা টিবি, এটা টিবি। তো কার টিবি বেশি, যার ভেপার প্রেসার কম। কখন একটা লিকুইড বয়েল করে, মাঝে মাঝে একটা প্রশ্ন হতে, কখন একটা লিকুইড বয়েল করে, যখন লিকুইডের ভেপার প্রেসার রিচ টু অ্যাটমসফিয়ারিক প্রেসার। অ্যাটমসফিয়ারিক প্রেসারের সঙ্গে লিকুইডের যখন ভেপার প্রেসার সেম হয়ে যাবে, তখন লিকুইডটা কিন্তু বয়েল করতে থাকবে। তোমাদের জন্য একটা প্রশ্ন রইল, একটু ভেবে দেখবে, প্রেসার কুকার সবাই বাড়িতেই আছে। আচ্ছা, প্রেসার কুকারের ভিতরে আমাদের বিভিন্ন রান্নাবান্না হচ্ছে, মাংস সেদ্ধ হচ্ছে, বিভিন্ন কিছু হচ্ছে। আচ্ছা, প্রেসার কুকারের ভিতরে ওই যে লিকুইডটা থাকে, ওটা কি সত্যি বয়েল করে, যেমন টকবটুকু আমরা বলি না ফুটে, ওটা কি ফোটে, একটু ভেবে দেখবে, বলে রাখলাম কথা, ছোট্ট একটু ভাববে নিয়ে। আচ্ছা, এরপরে চলে যাচ্ছি, আমরা এখান থেকে কি ইনফরমেশন পাচ্ছি, ভেপার প্রেসার যার যত কম হবে তার তত বয়েলিং পয়েন্ট বেশি, আর ভেপার প্রেসার বেশি হলেই বয়েলিং পয়েন্ট কম। সেটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনই কথা হচ্ছে। এরপরে একটা তরল দ্রাবকই ধরো, এবারে আমরা দেখছি এখানে ধরো জল আছে, জল আছে, এই জলের মধ্যে আমরা কি হচ্ছে একটা নন ভোলাটাইল সাবস্টেন্স অ্যাড করে দিলাম। মনে করো এখানে চিনি ইউজ করে দিয়েছি, C6H12O6, চিনি, মানে একটা পিওর সলভেন্ট জল। জলের মধ্যে আমরা চিনি দেওয়ার ফলে এটা কিন্তু দ্রবণে পরিণত হয়ে গেছে, দ্রবণে পরিণত হয়ে গেছে। তাহলে এটা জল বলতে পারো, এটা চিনি জল বা এটা গ্লুকন ডি এর শব্দ, ঠিক আছে। গ্রীষ্মকাল এমনিতে খেতে ভালো লাগে। অ্যাকচুয়ালি এখন ভেপার প্রেসার কমবে না, এখন উপর তলে যা ভেপার পাচ্ছিলাম, এটা কি পিওর সলভেন্ট, পিওর সলভেন্ট, এটা কি সলিউশন, কার সলিউশন, গ্লুকন ডি। এখন ভেপার প্রেসার এই দুটো জায়গার মধ্যে কোনটার বেশি হবে, এটা হচ্ছে পিওর সলভেন্ট। পিওর সলভেন্টে কি সবগুলোই উপরতলে যেগুলো আছে, উপরতলে পুরোটাই জলের অণু আছে, পুরোটাই জলের অণু আছে। তাহলে কি উপরতল থেকে ভোলাটাইল যে ওয়াটার মলিকুলগুলো কি করবে, আসা যাওয়া করতে পারবে, মানে ভেপারাইজ হতে পারবে। কিন্তু যখন এই সলিউশন হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে, এই আপার সারফেসে কি হচ্ছে, ওয়াটার মলিকুলের পাশাপাশি কিছু কিসের মলিকুল চলে আসছে, চিনির মলিকুল। চিনি, এখানে চিনি বলিনি, এখানে গ্লুকোজ বলেছি, ঠিক আছে, তাহলে চলে এসেছে। তাহলে একটা কথা, একটা জিনিস লক্ষ্য করে দেখো যে এখানে তার ইউনিট এরিয়া, একক ক্ষেত্রফলে ভোলাটাইল ওয়াটার মলিকুলগুলো কি হয়ে গেছে, কমে গেছে।
এখানে পার ইউনিট এরিয়াতে যতগুলো ওয়াটার মলিকুল ছিল, এখানে পার ইউনিট এরিয়াতে ওয়াটার মলিকুলের সংখ্যাটা কমে গেছে। এখন যেগুলো যেগুলো চিনি সেগুলো তো আর কি হচ্ছে, ভেপারাইজ হচ্ছে না, নন ভোলাটাইল সাবস্টেন্স। সে বরং ওই জায়গায় একটা জলের মলিকুল থাকতো, তাকে কি করেছে, বাধা দিয়েছে, সে জায়গায় তাকে থাকতে দেয়নি। তার আলটিমেটলি উপরে আমরা বাষ্পীভূত এবারে হবে যে ওয়াটার মলিকুলগুলো শুধুমাত্র ভেপারাইজ করে। তাহলে ভেপার প্রেসার পিওর সলভেন্টের থেকে সলিউশনে কি হবে, কম হবে। কিসের জন্য কম হবে, পার ইউনিট এরিয়াতে ভোলাটাইল ওয়াটার মলিকুলগুলো কমে যাচ্ছে। ধরো এই রুমে আমি অনেকগুলো কি রাবার ডিউস বল নামানো আছে, মানে সেগুলো বাউন্স করছে, সেখানে আমরা ধরে নিলাম যে কোন রকম কন্ডিশনের জন্য সেগুলো একদম সেটেল ডাউন হচ্ছে না, সবসময় বাউন্স করছে। তো আমি হাত দিয়ে দেখছি বল পাওয়ার যে সম্ভাবনা, কিন্তু এখানে কিছু আমরা লোহার বল ছড়িয়ে দিলাম, কিছুগুলো এনে কেউ লোহার বল ছড়িয়ে দিল, তাহলে কি হবে, এখন আমার হাতে যে ডিউস বল আসার সম্ভাবনাটা কমে যাবে। কেন কমে যাবে, উপরতলে যে জায়গায় জায়গায় লোহার বলগুলো থাকবে না, ওর নিচের ওয়াটার মলিকুল আর উঠে আসতে পারছে না। তাহলে কি হবে, আমাদের এখান থেকে একটা বোর্ড এক্সামে প্রশ্ন আসে যে হয় ভেপার প্রেসার অফ সলিউশন লেস দেন পিওর সলভেন্ট, বিশুদ্ধ দ্রাবক অপেক্ষা দ্রবণের বাষ্প চাপ কম। তার অ্যান্সার কিন্তু এখানেই আছে। মূল অ্যান্সারটা কি, প্রতি একক ক্ষেত্রফলে বিশুদ্ধ দ্রাবকের অনুসংখ্যাটা কি হচ্ছে, কমে যাচ্ছে। এ গেল আমাদের ভেপার প্রেসার। এবারে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে জলে আমরা ভেপার প্রেসারের সঙ্গে আমরা টিবির কি রিলেশন দিয়েছি। ভেপার প্রেসার বাড়লে বয়েলিং পয়েন্ট কি হবে, কমবে। ভেপার প্রেসার বাড়লে বয়েলিং পয়েন্ট কমে। তার কারণটা দেখো, একটা ছোট্ট করে বলে নিচ্ছি। এরপরে একটা কথা বলে নিই, ধরো এটা ভেপার প্রেসার, এটা কি ভেপার। তুমি কি করেছো, এটা 1 অ্যাটমসফিয়ার। এখন শুধু পিওর ওয়াটার নিচ্ছ, গরম করছো, আচ্ছা কখন হয়ে গেছে, 1 অ্যাটমসফিয়ারে যেটাই পৌঁছে গেছে এটাকে কি বলা হয়, জলের স্বাভাবিক স্থিতি। কিন্তু জলের মধ্যে সামান্য পরিমাণ তুমি কি চিনি মিশিয়ে দিয়েছো, চিনি মিশিয়ে দিলে কি হবে, সলিউশনের ভেপার প্রেসার কি বললাম একটু আগে, কমে যায় না, তাহলে কমে গেছে। তাহলে এটা যদি কমে গেছে, এখন তুমি আবার গরম টেম্পারেচার বাড়াও তো, দেখো তো আগের টেম্পারেচারে বয়েল করছে না, তার থেকে বেশি টেম্পারেচারে বয়েল করছে, তাহলে কি হয়েছে, স্ফুটনাঙ্কের উন্নয়ন হচ্ছে। এটা কি হয়েছে, স্ফুটনাঙ্কের উন্নয়ন। আবার অন্যভাবে ভাবি, পাহাড়ে গেছো তুমি, পাহাড়ে গেছো, পাহাড়ের প্রেশারটা কি 760-এর থেকে কম মনে করো, 760-এর থেকে কম ধরো 750 মিলিমিটার। দেখো আগেই কিন্তু অ্যাটমসফিয়ারিক প্রেসারে পৌঁছে যাচ্ছে। তাহলে পাহাড়ে গেলে কি হচ্ছে, জল 100 ফুটছে না, তার আগে হচ্ছে। তাহলে কি দেখলাম, যে ভেপার প্রেসারের সঙ্গে কিন্তু রিলেটেড কি আছে, ভেপার প্রেসারের সঙ্গে কিন্তু বয়েলিং পয়েন্টের রিলেশন আছে। এর পরবর্তী যে জায়গাগুলো আমি দেখালাম, পিওর সলভেন্টের মধ্যে যদি আমরা নন ভোলাটাইল সলিউট ডিজলভ করি তখন কি ভেপার প্রেসার হবে, এই সম্পর্কিত রাউল্টের সূত্র আছে। এই সম্পর্কিত আমাদের আর কি আছে, যখন দুটোই মিসিবল হবে তখন রাউল্টের সূত্র হবে। রাউল্টের সূত্রটা ডিসকাস অ্যাকচুয়ালি একটা পিওর সলভেন্টে যদি আমরা কোনো একটা নন ভোলাটাইল সাবস্টেন্স অ্যাড করি, সেক্ষেত্রে সেই সম্পর্কিত বিজ্ঞানী রাউল্টস একটা সূত্র দিয়েছেন। সেখানে বলেছেন যে বিশুদ্ধ দ্রাবকের যদি বাষ্পচাপ P0 হয়, P0 হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ, আর P হচ্ছে দ্রবণের বাষ্পচাপ। তার মানে কি বলছি, যদি শুধু জল থাকতো তার ভেপার প্রেসার কত, P0। এবারে এর মধ্যে যদি আমরা চিনি মিশিয়ে দিয়েছি মনে করো, তাহলে ভেপার প্রেসার কত হয়েছে, P। এই সম্পর্কিত বিজ্ঞানী রাউল্টস একটা সূত্র দিয়েছেন, সেখানে বলা হচ্ছে P সমান 2P। এটাকে যদি আমরা ভাষায় প্রকাশ করি তখন কি বলবো, কোনো একটা বিশুদ্ধ দ্রাবকে যদি
ঘনবায়ু কোন একটা দ্রাব দ্রবীভূত থাকে, সেখানে দ্রবণের বাষ্পচাপ বিশুদ্ধ দাবকের বাষ্পচাপ এবং বিশুদ্ধ দাবকের মোল ফ্র্যাকশনের গুণফলের সঙ্গে সমান। এটা হচ্ছে রাউলস ল। এটা কিসের জন্য? যদি কিন্তু যে সলিউটটা কিন্তু এখানে ভোলাটাইল নয়, এখানে সলিউটটা কিন্তু নন ভোলাটাইল। এবং এই রিলেটেড যদি আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করি সেক্ষেত্রে কি হবে, এটা হচ্ছে ভেপার প্রেশার, এটা হচ্ছে পি নট হচ্ছে কার ভেপার প্রেশার যখন x1 = 1। দেখো যদি এটা 1 হয়ে যায় তাহলে আমরা কি বলতে পারি, এটা 1 হয়ে যাওয়া মানে কি মোল ফ্র্যাকশন 1, তার মানে সেটা পিওর সলভেন্ট, P সমান P নট, তাহলে এটা সমান এটা। এবারে গ্র্যাজুয়ালি মোল ফ্র্যাকশন কিন্তু কমছে, কার কমছে? ওয়াটারের যদি মোল ফ্র্যাকশন কমে তাহলে আলটিমেটলি কমবে। এই জায়গায় এটা সমান 0। এটা কি ইন্ডিকেট করছে? যদি তোমার ধরো পুরো জলটাই না থাকে, শুধুমাত্র চিনিটা পড়ে থাকে। চিনি কি একটা সলিড সাবস্টেন্স, তাহলে সলিড সাবস্টেন্স হলে তার কি ভেপার প্রেশার থাকবে, তাহলে এটাই হচ্ছে এর রিলেটেড। যাই হোক, এর পরবর্তী অংশ আছে আমাদের, দুটোই যখন কি হবে ভোলাটাইল সাবস্টেন্স, তার মিশ্রণে কি হবে ভেপার প্রেশার, আইডিয়াল সলিউশন, নন আইডিয়াল সলিউশন অ্যান্ড কোয়ালিটেটিভ প্রপার্টি। এই রিলেটেড আমি কয়েকটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দিয়ে দিচ্ছি, একটু বাড়িতে ট্রাই করে দেখো। আচ্ছা, এখানে একটা ইন্টারকনভার্সন দিয়েছি, মোল ফ্র্যাকশন দেওয়া আছে, সেখানে মোলালিটিতে কনভার্ট করতে হবে। একটু আগে দিয়েছিলাম মোলালিটি থেকে মোল ফ্র্যাকশনে নিয়ে গেছিলাম। আরেকটা প্রবলেম দিয়েছি, মোলালিটি দেওয়া আছে 0.2 মোলার, এরকম সলিউশনে বার করতে হবে মোলালিটি। আরেকটা দেওয়া আছে ক্যালকুলেট মোলালিটি অফ 6% W/V ইউরিয়া সলিউশন, ডেনসিটি অফ দ্য সলিউশন গিভেন। আচ্ছা, এই প্রবলেমগুলো বাড়িতে একটু ট্রাই করে দেখো কেমন পাচ্ছ। আশা করি ভালো থাকবে, সুস্থ থাকো, পড়াশোনা চালিয়ে যাও।